দেখো এই প্রবলেমগুলো এখন আমি করাচ্ছি, ঠিক আছে। 1 নম্বর প্রবলেম কি বলছে দেখো, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি উভত্তল লেন্সকে প্রধান অক্ষ বরাবর কেটে 2 ভাগে ভাগ করলে প্রতি অর্ধের ফোকাস দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। তো তার আগে আমরা একটা থিওরি আমরা পড়েছি আগে, কি যদি n সংখ্যক লেন্সকে এইভাবে একের পরে লাগানো হয়, আর ধরো এর ফোকাস দৈর্ঘ্য f1, এর ফোকাস দৈর্ঘ্য f2 ডট ডট হতে থাকে, তাহলে এর ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কত হবে? 1/f1 প্লাস 1/f2 প্লাস ডট 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 ডট। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, এবার দেখো কি বলছে এটা, যে এই একটা লেন্স আছে, ঠিক আছে, যার ফোকাস দৈর্ঘ্য কি বললো ওরা f। ঠিক আছে, কি বললাম, একে দৈর্ঘ্য বরাবর এইভাবে কাটা হলো। দৈর্ঘ্য বরাবর যদি কাটে তাহলে কি দুটো প্লেনো কনভেক্স লেন্স তৈরি হবে, যে বাংলাতে বলি সমতল উত্তল মেরু। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্লেনো কনভেক্স লেন্স, এটা প্লেনো, আরেকটা প্লেনো কনভেক্স লেন্স। আচ্ছা, প্লেনো কনভেক্স লেন্স। আচ্ছা, আমি কি এটা বলতে পারি দেখো তো, যে এই দুটো লেন্সের কম্বিনেশন সমবায় হচ্ছে কি এটা, এই দুটো লেন্সের কম্বিনেশন, এটা তুল্য ফোকাস দৈর্ঘ্য, এই দুটো লেন্সের তুল্য ফোকাস দৈর্ঘ্য, এটা আমি বলতে পারি, কারণ এই লেন্স থেকে এটা দুটো লেন্স পেয়েছি, তাহলে এই দুটো লেন্সের সমবায় এই লেন্সটা গঠিত হবে, ঠিক কিনা? আচ্ছা, কিন্তু আমি এই নতুন ফর্ম যে লেন্স গুলো হয়েছে ওইগুলো ফোকাস দৈর্ঘ্য আমি ধরলাম একটা এফ ড্যাশ আর একটা ধরলাম, দুটো সেম কেন ধরেছি? কারণ একদম মিডল বরাবর কেটেছি, তো দুটোর ফোকাস দৈর্ঘ্য সেমই হবে। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, দেখো তাহলে দেখো আমি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারি, 1/f ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2। আচ্ছা, f ইকুইভ্যালেন্ট কত? 1/f, মানে 1/f1 মানে f ড্যাশ, f2 কত? f ড্যাশ, তাহলে 1/f ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে? 2/f ড্যাশ। ক্লিয়ার? তাহলে f ড্যাশ ইকুয়ালস টু কত হয়ে যাবে? 2f। তাহলে আমরা কি পেলাম, যখন একটি লেন্সকে তার দৈর্ঘ্য বরাবর কাটা হয়, ঠিক আছে, তখন তার ফোকাস দৈর্ঘ্য কত হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, কি বললাম, যদি প্রশ্নের এক্সামে প্রশ্ন আসে যে 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি লেন্সকে তার দৈর্ঘ্য বরাবর কাটা হয়, তার ফোকাস দৈর্ঘ্য উৎপন্ন অর্ধের ফোকাস দৈর্ঘ্য কত হবে? 80 সেন্টিমিটার। ক্লিয়ার কিনা? আচ্ছা, এরকম এখানে আরেকটা প্রশ্ন এরকম আসতে পারে, দেখো মনে রাখবে এটা, যে যদি লেন্সকে এইভাবে কাটা হয়, হরাইজন্টালি কাটা হয় এইভাবে, তাহলে তো এইভাবে দুটো পাওয়া যাবে, তখন কি তাদের ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে? একদম না, তখন তাদের ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে দুটি এত ক্ষমতা সম্পন্ন দুটি লেন্সকে লেন্সের গায়ে রাখা হলো, ঠিক আছে, তাহলে লেন্সের সম্পূর্ণ সময় কত হবে? আচ্ছা, দেখো এইখান থেকে আরেকটা আমরা ফর্মুলা ব্যবহার করি, আমরা জানি p ইজ ইকুয়াল টু f 1/f। তাহলে এই লেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি, দেখো এটা তো আমরা ফোকাল লেন্থের ইনফরমেশন পেলাম, আর পাওয়ারের ক্ষেত্রে p ইকুইভ্যালেন্ট ইকুয়াল কি হয়ে যায়? p1 প্লাস p2 প্লাস ডট ডট ডট। ক্লিয়ার কিনা? তো দেখো এবার এইখানে এটা p দেওয়া কত? 0.5d। দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে এখানে বলা নেই কোনটা কি লেন্স, উত্তল লেন্স বা অবতল লেন্স, তো দ্যাটস ওয়াই আই এম কনসিডারিং দি লেন্স ইজ কনভেক্স লেন্স। ক্লিয়ার? এখানে p2 হচ্ছে গিয়ে 0.2 ডায়াপ্টার। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, যদি এখানে উল্লেখ করা থাকতো যে একটা উত্তল লেন্স একটা অবতল লেন্স, তাহলে অবশ্যই প্লাস মাইনাসের একটা ব্যাপার চলে আসতো এখানে। ঠিক আছে, কি বললাম, যেহেতু কিছু বলা নেই তাহলে দুটি আমি উত্তল লেন্স কনসিডার করলাম। আচ্ছা, তাহলে একটা p1 এত, তাহলে কি হবে? ইকুইভ্যালেন্ট কি হয়ে যাবে? p ইকুইভ্যালেন্ট কত? p1 প্লাস p2, মানে কি 0.5 প্লাস 0.2 ডায়াপ্টার, মানে কত? 0.7 ডায়াপ্টার, 0.7 ডায়াপ্টার। ঠিক আছে কিনা? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি হচ্ছে দেখো, নেক্সট প্রশ্ন কি, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে ডোবানো হলে তার ফোকাস দৈর্ঘ্য এখন কত হবে? ঠিক আছে, কি বললাম? আচ্ছা, মনে রাখবে, ঠিক আছে, দর্পণের ফর্মুলা কি? 1/f ইজ ইকুয়াল টু 1/v মাইনাস 1/u। দর্পণ, হ্যাঁ, 1/v প্লাস 1/u। ঠিক আছে, কি বললাম? আচ্ছা,
ফোকাস দৈর্ঘ্য কার কার উপর নির্ভর করছে? ইউ আর ভির উপর নির্ভর করছে। এখানে মাধ্যমের তো কোনো ইয়েই নেই, ঠিক আছে কি বললাম? তো ফোকাস দৈর্ঘ্যের দর্পণকে যদি যেই মাধ্যমেই তুমি রাখো, যেই মাধ্যমেই তুমি রাখো, এর ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার কি বললাম? আচ্ছা, তাহলে এর কি হবে, এই ক্ষেত্রে কি হবে, এর ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে, কোশ্চেন নাম্বার 4, কাচের তৈরি একটি লেন্সকে জলে ডোবানো হলে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে এবং ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে, এটা ইম্পর্টেন্ট। দেখো, আচ্ছা আমরা জানি লেন্স মেকের ফর্মুলাটা কি ছিল জানো? লেন্সের ফোকাস দৈর্ঘ্যের ফর্মুলা F = μL/μm, where μL the refractive index of lens and μm the refractive index of medium, 1/r1 - 1/r2। ঠিক আছে, ধরো দেখো কি হয়েছে, যখন যখন লেন্স বায়ুতে থাকে, ঠিক আছে, যখন প্রশ্নের মধ্যে কোনো কিছু উল্লেখ করা থাকে না, আমরা ধরে নেবো যে ইনিশিয়ালি দ্য লেন্স ইজ ইন এয়ার মিডিয়াম। ক্লিয়ার? তাহলে মিউএম কত হয়ে যাবে? 1। তাহলে 1/f = কত হয়ে যাবে? μl - 1 * a। এ হচ্ছে কি, এটা বারবার লিখছি না, এ লিখে ফেলেছি। আচ্ছা, এবার দেখো, যখন লেন্স টি জলে নিমজ্জিত থাকবে, তখন কি হবে, মানে মিউএম এর একটা সামথিং ভ্যালু হুইচ ইজ গ্রেটার দেন 1, ঠিক কি না? ধরো 1. জনের কত 1.33 মনে হয়, ভুলে গেছি একটু, যদি ভুল হয় একটু কারেক্ট করো, ঠিক আছে? আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। 1/f কি হয়ে যাবে? μl/1.33 - 1 * a। এখান থেকে কি লক্ষ্য করা গেছে, দেখো এই দুটো পার্ট কনস্ট্যান্ট। দেখো এই পার্টটা থেকে এই পার্টটা একটু ছোট, ঠিক কি না? আর প্রথম মিউএল, এই পার্টটা আর এই পার্টটা, দেখো এই পার্টটা থেকে এই পার্টটা একটু ছোট, তার থেকে 1 মাইনাস হলো, ঠিক কি না? তার থেকে 1 মাইনাস হলো, তাহলে আলটিমেটলি এটা কি হবে, এই পার্টটা কি হয়ে যাবে, এই পার্টটা থেকে ছোট হয়ে যাবে। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এখানে 1/f, এই ধরো এই সবটা ক্যালকুলেশন করলে কত আসবে, ধরো 5 আসলো, ঠিক আছে? আর যেহেতু যেহেতু এখানে কিছু একটা আছে, 1.33 দিয়ে ডিভাইড হচ্ছে, মানে এই পার্ট একটু ছোট আসবে, তার থেকে 1 মাইনাস হবে, মানে আরো ছোট হবে, 1/f = ধরো 2। তাহলে এটা f কত হয়ে যাবে? 1/5, আর f কত হয়ে যাবে? 1/2। তাহলে কোন ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেল? দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক কি না? তো যখনই কোনো একটি লেন্সকে জলে ডোবানো হবে, তখন তার ফোকাস দৈর্ঘ্য কি হবে? বৃদ্ধি পাবে। ফোকাস দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, তাহলে তার ক্ষমতা কি হবে? ফোকাল লেন্থ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি পাওয়ার অফ লেন্স। তাহলে ক্ষমতা কি হবে? ক্ষমতা হ্রাস পাবে, ঠিক আছে? ক্ষমতা কি হবে? ক্ষমতা হ্রাস পাবে, আর ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগের মধ্যে কোনটি অপরিবর্তিত থাকে? কম্পাঙ্ক পরিবর্তিত থাকে। যদি বলে কেন পরিবর্তিত থাকে, কারণ কম্পাঙ্ক কোনো মাধ্যমের উপর নির্ভর করে না, কম্পাঙ্ক একমাত্র শুধু উৎসের উপর নির্ভর করে। উৎসের যদি কম্পাঙ্কের পরিবর্তন হয় বা উৎসেরই যদি পরিবর্তন হয়, তখনই একমাত্র কম্পাঙ্কের পরিবর্তন হবে, বাকি ক্ষেত্রে কম্পাঙ্কের পরিবর্তন হবে না। ঠিক আছে কি বললাম? আচ্ছা, আলোকবাহী তন্তুর প্রধান ব্যবহার কি? আচ্ছা দেখো, তো আলোকবাহী তন্তুর প্রধান ব্যবহার কি? কি আলোকবাহী তন্তুর মাধ্যমে সিগন্যালকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাঠানো হয়, ঠিক আছে? আলোকবাহী তন্তু মানে হচ্ছে ইংরেজিতে বলি আমরা অপটিক্যাল ফাইবার, ঠিক আছে কি বললাম? তো অনেক সময় প্রশ্ন আসে যে আলোকবাহী তন্তু কোন নীতির উপর কাজ করে, ঠিক আছে? আলোকবাহী তন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতির উপর কাজ করে, ঠিক আছে কি বললাম? দেখো আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি যে আলোকবাহী তন্তুর মধ্যে কিভাবে সিগন্যাল ট্রাভেল করে, লাইট পালসেস, দেখো কিভাবে ট্রাভেল করে।
এইভাবে থাকে, তিনটা কোটিং এ থাকে আলোকবাহী তন্তুটা। একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এইভাবে এইভাবে সিগন্যালটা এন্টার করানো হয়, ঠিক আছে কি বল। আর লাইট, তাহলে কি এটা অবশ্যই কি হবে, আমরা জানি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি, যখন আপতিত আলো যখন কি হবে ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে মনে হয় বেশি হয়, আচ্ছা তখন কি হবে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, ঠিক আছে কি বললাম, এইভাবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু প্রুফ করে দিচ্ছি ওই জায়গাটা, যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে যে শর্তটা কি, দেখো আপতিত আলো ইয়েটা এইরকম, ধরো এইভাবে যাচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, প্রথমে এইভাবে গেল, তারপরে আরেকটু অ্যাঙ্গেল বৃদ্ধি করলে এই, তারপরে আরেকটু অ্যাঙ্গেল বৃদ্ধি করলে এইভাবে, ঠিক আছে, এটা I1, এটা ধরো I2, এটা ধরো I3, না এটা হচ্ছে কি থিটা, যে কোণে আপতিত হলে প্রতিফলিত যে প্রতিসৃত রশ্মি দেয়ালের মানে মাধ্যমের গা ঘেঁষে যায়, এটাকে বলি আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে। আর ক্রিটিক্যাল এই অ্যাঙ্গেল থেকে যদি বেশি কোণে আপতিত হয়, ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বাংলাটা যেন কি সংকট কোণ থেকে মানে থিটা সি এটা হচ্ছে আই ইনসিডেন্ট, বেশি কোণে আপতিত হলে আবার ওই মাধ্যমে ফিরে আসবে, ঠিক আছে। তাহলে এইখানে এই আলোকবাহী তন্তুতে আলোক রশ্মিকে সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয়, যাতে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, এবং এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমেই আলোক রশ্মি এক প্রান্ত থেকে অপর প্রান্তে ট্রাভেল করে, ঠিক আছে কি বললাম। নেক্সট প্রশ্ন, তো এটাই লিখবে, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে বা দূরবীক্ষণ যন্ত্রে গঠিত চূড়ান্ত প্রতিবিম্বের প্রকৃতি কি রূপ, অসৎ এবং বিবর্ধিত, ডাইরেক্ট আনসার, ঠিক আছে কি বললাম। কারণ অনুবীক্ষণ যন্ত্রকে কি করি, অনুবীক্ষণ যন্ত্রকে ভাইরাস ব্যাকটেরিয়াকে ম্যাগনিফাই করে দিই, ঠিক আছে। আচ্ছা আর দূরবীক্ষণ দেখো, দেখো নেক্সট প্রশ্ন করাচ্ছি, তো একটি আলোক রশ্মি তরঙ্গ মুখের সঙ্গে কত ডিগ্রি কোণে আলোক থাকে। আচ্ছা দেখো মনে রাখবে যে কোশ্চেন নাম্বার 9টা করাচ্ছি, যে একটা তরঙ্গ মুখ ধরো একটা গুলীয় তরঙ্গ মুখ নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা গুলীয় তরঙ্গ মুখের সাথে আলোক রশ্মি সবসময় মনে রাখবে যে কোনো তরঙ্গ মুখের সাথে আলোক রশ্মি সবসময় 90 ডিগ্রি কোণ করে থাকে, ঠিক আছে। দি রে ইজ পারপেন্ডিকুলার টু দা ওয়েভফ্রন্ট, ঠিক আছে কি বললাম, কত ডিগ্রি কোণে থাকে, 90 ডিগ্রি কোণে থাকে। এবার উত্তর লেন্সের ফোকাসে বিন্দু উৎস রাখলে আলো তরঙ্গ মুখ কি হবে, ঠিক আছে কি বললাম। দেখো আচ্ছা ফোকাস থেকে এইভাবে আলোক রশ্মি যায়, আর মনে রাখবে বিন্দু উৎস থেকে গুলীয় তরঙ্গ মুখ নির্গত হয়, ঠিক আছে কি বললাম, বিন্দু উৎস থেকে কি তরঙ্গ মুখ গুলীয় তরঙ্গ মুখ নির্গত হয়। আর আর ধরো ফোকাসে রাখলে এইভাবেই তো যাবে, প্রতিসরণের পর সমান্তরাল হবে, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি ধরনের আঁকবো তরঙ্গ মুখ, সমতল তরঙ্গ মুখ, ঠিক আছে কি বললাম, ক্লিয়ার, মনে যাতে থাকে। তাহলে এটা কি হবে, কি তরঙ্গ মুখ কি হবে, গুলীয় তরঙ্গ মুখ। নেক্সট, তরঙ্গ মুখের উপস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য 0 ডিগ্রি, ঠিক আছে। লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করে, একদম ইজি প্রশ্ন, কি 13 নাম্বার, কোশ্চেন নাম্বার 13, সরি 12 নাম্বার। কি বললো দেখো, কি বললো, লেন্স দ্বারা গঠিত কি দেওয়া আছে, ফোকাল লেন্থ, এটা উত্তর লেন্সের ফোকাল লেন্থ ইজ পজিটিভ কত, সরি হ্যাঁ, ফোকাল লেন্থ কত, কত দেওয়া 10 সেন্টিমিটার, ঠিক আছে। বস্তু দূরত্ব ইউ কত দেওয়া, -30 সেন্টিমিটার, ইউ ইজ অলওয়েজ নেগেটিভ, ঠিক আছে। বলছে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো, 1/v - 1/e = 1/f, or 1/v এই বার করবো ইকুয়াল টু, ওইদিকে গেলে কি হয়ে যাবে বলো, 1/u + 1/f, তাহলে v যদি ক্যালকুলেশন করে u * f/u
ইউ প্লাস এফ, ইউ কত 10 ইন্টু এফ কত -30, তো -30 প্লাস 10, ঠিক আছে কিনা? তাহলে কত চলে আসবে -10 ইন্টু 30, এখানে -20, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা দিয়ে এটা কাটলে 5, 15 সেন্টিমিটার। প্রতিবিম্বের অবস্থান কত, ভি কত 15 সেন্টিমিটার, ঠিক আছে, প্লাস 15 সেন্টিমিটার, তার মানে এইদিকে হবে, এদিকে কোন দিকে হবে, ঠিক আছে, কি বললাম প্লাস, আলোক রশ্মি যেদিকে যায় ওই ডাইরেকশন প্লাস, অপোজিট ডাইরেকশন নেগেটিভ, আর যেহেতু এখানে আছে এইভাবেও বুঝতে পারো যে ফোকাস দৈর্ঘ্য কত 10 এবং বস্তু দূরত্ব আছে 30 সেন্টিমিটার, তো ফোকাস দৈর্ঘ্য ধরো এই ফোকাস 10 মানে ফোকাসের বাইরে আছে, তাহলে কি হবে রিয়েল ইমেজ ফর্ম হবে, ঠিক আছে, কি বললাম। নেক্সট প্রশ্ন কি বললো, একটি সাধারণ অনুবীক্ষণ যন্ত্র এত এত সংস্পর্শে রাখা আছে, দেখো আতশ কাচ সংস্পর্শে রাখা আছে, P1 কত দেওয়া 15, P2 কত দেওয়া 15, মিটার ইনভার্স। আচ্ছা, এই দুটোকে নিয়ে আমি একটা ইকুইভ্যালেন্ট এই দুটোর বদলে আমি এটা নিয়ে কাজ করবো, যে এই দুটো মিলে যা কাজ করবে ও তাই কাজ করবে, ঠিক আছে, তাহলে তার ক্ষমতা কত হবে, P ইকুইভ্যালেন্ট কত হবে, তাহলে P ইকুইভ্যালেন্ট ডাইরেক্ট প্লাস P1 প্লাস P2, তাহলে 15 প্লাস 5 মিটার ইনভার্স মানে কত 20 মিটার ইনভার্স। তাহলে ফোকাস দৈর্ঘ্য যদি এত হয়, ঠিক আছে, তাহলে এবার কি বললো দেখো, প্রতিবিম্বটি এত সেন্টিমিটার দূরে গঠিত হলো, মানে ভি কত দেওয়া ভি 25 সেন্টিমিটার, হলে বিবর্ধন কত, যন্ত্রটির বিবর্ধন কত, তাহলে যন্ত্রটি আমরা জানি বিবর্ধন ইকুয়াল টু কত, ফর্মুলা ভি বাই ইউ, ভি তো অলরেডি জানা আছে, ইউ যদি বার করে নিই তাহলে শেষ, ফর্মুলা কি 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, তাহলে 1 বাই ভি মাইনাস, ঠিক আছে, আচ্ছা ও এফ কত, এফ কত, এটা পি মানে কি, পি মানে 1 বাই এফ, তার মানে এখান থেকে এখানে একটু দেখাচ্ছি, তাহলে 1 বাই এফ কত দেওয়া 20 সেন্টিমিটার, 20 মিটার, তাহলে ইউ কত, ইউ জানি না, ভি জানি 1 বাই 25 মাইনাস 1 বাই ইউ ইজ ইকুয়ালস টু 1 বাই এফ কত 20, और 1 বাই ইউ ইকুয়ালস টু এদিকে চলে যাবে, এদিকে যদি আসে 1 বাই 25 মাইনাস 20, কি অবস্থা, ঠিক আছে, কি বললাম, তো আচ্ছা, এখান থেকে ইউর একটা ভ্যালু বেরোবে, আর ভি তো অলরেডি জানি, তাহলে এম ইকুয়াল টু কি ভি বাই ইউ পুট করে দেবে, বাস আনসার চলে আসবে। এখন এগুলো ক্যালকুলেশন করব, শুধু ভিডিওটা বড় হবে, লম্বা হবে, এর থেকে ঘরে ক্যালকুলেশন করে দিই, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ওয়াইডিএসি মানে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পর্দায় পঞ্চম উজ্জ্বল পটি পাওয়ার জন্য দুটি আলোক তরঙ্গের মধ্যে পথপার্থক্য কত, একদম ইজি পথপার্থক্য, আচ্ছা পথপার্থক্য কত না, আচ্ছা 0 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা 4 ল্যামডা 5 ল্যামডা, ঠিক আছে, কি বললাম, এইখানে যখন পথপার্থক্য 0 তখন কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু, প্রথম উজ্জ্বল বিন্দু, দ্বিতীয় উজ্জ্বল বিন্দু, তৃতীয় উজ্জ্বল বিন্দু, চতুর্থ উজ্জ্বল বিন্দু, পঞ্চম উজ্জ্বল বিন্দু, তাহলে পথপার্থক্য কত হতে হবে, ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু কত হতে হবে 5 ল্যামডা, ঠিক আছে, কি বললাম, হ্যাঁ উজ্জ্বল পটি, ঠিক আছে। তো মোটামুটি সবগুলোই আমি আনসার করে দিয়ে দিলাম এখানে কোশ্চেন ব্যাংকের, আর কিছু কিছু থিওরি আছে এগুলো আমি করাইনি, এগুলো করে নেবে। আর যদি ভালো লাগে ভিডিও তাহলে শেয়ার অবশ্যই করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, রাখছি।